আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। সুপ্রিয় দর্শক, গভীর দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বর্তমান আওয়ামী সরকার অন্যায়ভাবে আমাদের প্রাণপ্রিয় আল্লামা সাঈদীর কণ্ঠ রোধ করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফাঁসির রায় কার্যকর করতে যাচ্ছে। বিচার ব্যবস্থাকে কুলুষিত করে অযোগ্য দলীয় লোক নিয়োগের মাধ্যমে এমন একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বাংলাদেশের বিশিষ্টজন ছাড়াও বিশ্বের বহু দেশের প্রধান এবং মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছেন। কোর্টের উপর নির্মূল কমিটির ভূত চেপে আছে। নির্মূল কমিটির ভূতকে তাড়িয়ে দিয়ে তাদেরকে একটি প্রফেশনাল দৃষ্টিতে কাজটা করতে হবে। ওই সঠিক লোকটাকে খুঁজে বের করতে হবে। সেখানে অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না। আপনাকে দেখতে হবে আমি যেই জন্য তাদেরকে নিয়োগ দিচ্ছি সেই কাজটা করার যোগ্য তারা কিনা। তাদের অন্য কোনো অ্যান্টিসিডেন্ট যদি দেখেন তাহলে কিন্তু হবে না। অন্য কোনো বিবেচনায় যদি এখানে তাদের নিয়োগ দেন তাহলে কিন্তু বিচার বিঘ্নিত হবে, আমরা হতাশ হব। আমার কাছে কখনোই মনে হয়নি, আমি একদম 3 বছর আগের থেকে বলে আসছি, আমার কাছে কখনোই মনে হয় নাই যে এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয়ে খুব বেশি আন্তরিক, এটা আমার মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে তাদের একটা আধা আন্তরিকতা আছে এবং তারা এটাকে পলিটিক্যালি ইউজ করা যায় নাকি ওই চিন্তাটাও তাদের মাথার মধ্যে আছে, দুইটাই আছে আর কি। এবং সাঈদী সম্পর্কে যে অভিযোগটা করা হয় যে 71-এ উনি হিন্দুদেরকে মুসলমান করেছেন, এটা কি উনি 71-এ করেছেন? এটা আমি যেটা জানি ওনার বিভিন্ন ওয়াজের কারণে অনেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। এটা যদি অপরাধ হয়ে থেকে বিচার করেন, কিন্তু এটা 71-এ উনি কতটা করেছে এবং এই প্রমাণ যে বিবরণগুলো আসে, যে সাক্ষীদেরকে নিয়ে আসা হয়, সাক্ষীদের সম্পর্কে পত্রিকা যখন পড়ি, একজন সাক্ষী ছিল চুরির মামলার আসামি, একজন সাক্ষী হচ্ছে আওয়ামী লীগের লোক, একজন সাক্ষীকে এই টাকা দেওয়া হয়েছে। আমি পত্রপত্রিকা বিবরণ পড়ে বলছি, বিকজ আমি ট্রাইব্যুনাল প্রতিদিন বসে থাকি না। আবার সাঈদীর পক্ষে যারা সাক্ষী তাদেরকে হ্যারাস করা হচ্ছে, এগুলি পত্রপত্রিকায় পড়ি, এটার বিরুদ্ধে আদালতকে কোনো পদক্ষেপ নিতে দেখি না। তো ধরেন এই বিবরণগুলো সত্যি, নাহলে তো আদালত কন্টেম্প করতো, যেটা নুরুল কবিরকে আদালত করেছে আর কি। তো এগুলি পরে কিছুটা সন্দেহ বলেছি, অবশ্যই কিছুটা সন্দেহ আছে। আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্য এই ট্রায়াল করেন নাই, এই কমিশন করেন নাই। আপনারা এখান থেকে ফয়দা লুটবার জন্য, আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আপনারা এরকম করেছেন। আরেকজন হাত মন্ত্রী বানিয়েছেন, আইনের জানে কিনা জানি না, এত কথা বলে, কাজের চেয়ে এত বেশি কথা বলে। তার আত্মীয় স্বজনরা রাজাকার আলবদর ছিল, তাকে আজকে মন্ত্রী বানিয়েছেন। আপনাদের দলে থাকলেই সব মুক্তিযোদ্ধা, আর আপনাদের সঙ্গে না থাকলেই রাজাকার। ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে বাংলাদেশে, এটা অত্যন্ত বিতর্কিত। যেহেতু জাজেস, প্রসিকিউটর, ইনভেস্টিগেটর দে আর পলিটিক্যালি অনেকেই মনে করেন যে অ্যাপয়েন্টেড। এবং আমার মনে হয় যে আমরা যতটুকু আলাপ সালাপ করে দেখছি ইন্টারন্যাশনাল অ্যারিনাতে বিভিন্ন ব্রিটিশ পলিটিশিয়ান, এমপি, এমপিস, তাদের সাথেও অনেকেই মনে করেন, এবং মানবাধিকার কর্মী যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তারা অনেকেই মনে করেন আইসিটি ইজ নট আপ টু দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। অনেক আমাদের স্বপ্নের ফসল ছিল যে বিচার বিভাগের স্বাধীনতা, যেটা আওয়ামী লীগ এবার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিকভাবে শুধু বিচারপতি নিয়োগই নয়, রাজনৈতিক রায় দেওয়ার একটা কালচার তারা বিচারপতির মাধ্যম দিয়ে সাধন করেছে। Do you know what? I received a phone call only a few days ago from a leading member of the current governing party, and I asked him, is Dilwar Hussain Saeedi guilty of any crime? He said, no, we believe he is not. But in the interest of the Bangladeshi national, or in the Bangladeshi national interest, we must hang 1 or 2 people to set examples. A national court, however, it is trying international crimes.
and the Bangladesh government have withdrawn the national rules of evidence and rights from any accused and given them very restricted rights in the War Crimes Tribunal. In fact, they've withdrawn all the constitutional rights to a fair and impartial trial that an ordinary Bangladesh citizen would have. So it's a very unfair War Crimes Tribunal. এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠনের কিছুদিন পরেই ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নাসিম এবং বেলজিয়াম প্রবাসী আহমদ জিয়াউদ্দিনের গোপন কথোপকথন বিশ্বের মানুষের কাছে প্রকাশ করে দেয়। জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশের মাধ্যমে এই গোপন কথোপকথন সম্পর্কে জানতে পেরে বাংলাদেশের সকল বিবেকবান মানুষ আওয়ামী লীগ সরকার ও ট্রাইব্যুনালের প্রতি তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ষড়যন্ত্রমূলক বিচার বাতিলের জোর দাবি জানায়। যুদ্ধবিরোধী বিচার চাই, সবসময় বলেছি যুদ্ধবিরোধী বিচার চাই, কিন্তু চাই যে আন্তর্জাতিক আইনের মাপে এটা হোক। আজকে আমি যখন খবরটা পড়লাম একদম অনুষ্ঠান শুরু একটু আগে, আমার পিলে চমকে গেল। মানে একদম লিটারালি আমি ভাবলাম যে এটা কি হলো। আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে সরকার পাগল হয়ে গেছে। তিনি বলছেন যে ছোট মন্ত্রী, বোধহয় মাননীয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেবের রেফার করছেন, বলছে যে একটা রায় দিন। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চের উপরে প্রভাব বিস্তার করে বলে একটা রায় দিন? সেখানে তো ইমিডিয়েটলি এই আইনের গ্রহণযোগ্য, এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা থাকে না। যেখানে আমাদের দেশে বিচার বিভাগ স্বাধীনতা নিশ্চিত করা, যে কথা আমি গত কিছুদিন ধরে বলে এসেছি বিভিন্ন জায়গাতে, যেখানে সরকারি মন্ত্রীরা বলেন যে অমুক দিনের মধ্যে বিচার শেষ হবে, এটা পৃথিবীর কোন দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা এখতিয়ারের মধ্যে থাকে না, আমাদের বলছেন। কিন্তু যেখানে স্কাইপের সংলাপে দেখা গেছে যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে ছোট মন্ত্রী বলছে রায় দিয়ে দেন, প্রলোভনের ব্যাপার আছে। আপনারা শুধু আপনার ইয়ের জন্য কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে এই ট্রাইব্যুনালের একজন বিচারক পদত্যাগ করেছিলেন। তখন কিন্তু বাজারে একটা গুজব হয়েছিল যে তিনি এইসব প্রশ্নে মতভেদের কারণে ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন। অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক বলছেন যে আপনি 3টা রায় দিয়ে দেন, আপনাকে অ্যাপিলেট ডিভিশন নিয়ে আসবো। প্রলোভন, একদম আন্তর্জাতিক আইনের একদম নবীনতম ছাত্রটি আপনাকে বলবে এটা প্রলোভন। বলা হচ্ছে আপনি 3টা রায় দেন, আপনাকে অ্যাপিলেট ডিভিশন নিয়ে আসবো। চেয়ারম্যান বলছেন আপনি আনবেন তো আমাকে? তদবির। গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। সায়েদির জাজমেন্টের একটা রাফ স্কেচ তৈরি করা হয়েছে, স্ট্রাকচারটা কি হতে পারে হয়তো বা কাল আমি আপনাকে পাঠাবো জাস্ট টু দেখার জন্য। এই স্ট্রাকচারটা তেমন ভাবে করেছি আমরা, তাতে খুব বেশি কষ্ট হবে না আপনার। তারপরে বলেছে আইনমন্ত্রীকে আমি বলেছি, ওই পাশে যার সঙ্গে কথা হয়েছে, আইনমন্ত্রী রাজি হলেই হবে। এই যে কথাবার্তাগুলো বিচার করবেন বিচারপতি, বিচারপতির তো এত কথাবার্তা, আইনমন্ত্রী কি চাচ্ছেন, আবার বিচারপতি সেখানে নিজামুল হক সাহেব বলেছেন ছোট মন্ত্রী তো এটা চাচ্ছেন না, তারা একটা রায় চাচ্ছেন। এবং একদম ইনভার্টেড কমা দিয়ে প্রতিবেদকের নাম দিয়ে কিন্তু লেখা হয়েছে, এবং এই প্রতিবেদক এই সরকারের আমলে কারাদণ্ড ভোগ করেছে অলিউল্লাহ নোমান। আমরা যারা যুদ্ধবিরোধী বিচার চাই, আমাদের চোখের সামনে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মনে খুব কষ্ট নিয়ে বলছি যে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালটিতে ধস নেমে গেল, উপহাসের পাত্র হয়ে গেছে। উপহাসের পাত্র। সরকার এটাকে টোন ডাউন করার চেষ্টা করবে, বলবে যে ষড়যন্ত্র, যেটা বললেন আওয়ামীপন্থী নাগরিক সমাজ, আওয়ামীপন্থী গণমাধ্যম এটাকে টোন ডাউন চেষ্টা করবে। কিন্তু এই ঘটনার পরে কোন বিবেকমান মানুষ, আপনি বলুন কোন বিবেক সম্পন্ন মানুষ যিনি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন, যিনি নিরপেক্ষ বিচারে বিশ্বাস করেন, বলবেন যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ? এটা বলতে পারবেন না, আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না। এটা দুঃখের ব্যাপার। এটা এখন কি করবো আমরা, কি কোথায় যাবো যেটা হচ্ছে আমি জানি না আদালত অবমাননার জন্য আমাকে ঢাকা হবে কিনা। আমি যা বলছি তার পুরো দায় দায়িত্ব আমার, আপনাদের টেলিভিশন চ্যানেল আপত্তি না, চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত। এই ঘটনার পরে ট্রাইব্যুনাল চেয়ার কোনো মরাল অথরিটি নেই ট্রাইব্যুনাল চেয়ারম্যান থাকার। এটা তো স্কাইপে রেকর্ড আছে, তোকে বানিয়ে লিখেনি। আর আমি দৈনিক আমার দেশকে ধন্যবাদ দেবো যে আজকে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেল, তার সাহসটা দেখিয়েছেন। এবং যদি বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস লেখা হয় কোনদিন, আজকের পত্রিকাটির এই প্রথম পৃষ্ঠে হেডিংটি সেখানে থাকবে, এবার কোনো সন্দেহ নেই। ট্রাইব্যুনালের একজন চেয়ারম্যান তিনি কি বললেন যে সরকার আমার কাছে জেনেতন ভাবে একটা রায় চায়। তিনি কি বললেন যে সরকার আমাকে বলছে যে একটা রায় দিয়ে দিলে, 3টা রায় দিয়ে দিলে আমাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাবে। সরকার অমুকের মামলাটাকে পিছিয়ে দিতে বলছে, আমি পিছিয়ে দিছি।
আওয়ামী লীগের তো উচিত ছিল এই ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই ট্রাইব্যুনালে মানে এই ট্রাইব্যুনাল 1 থেকে বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করেছেন। এই ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ ছিল তার শুনানি শেষ হয়েছে, এটা যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমান ছিল। এখন আইনের নির্দেশটা কি বা আইনের ইয়েটা কি? পুরো শুনানি হবে, আবার শুনতে হবে। রায় তো আরেকজন নিয়মভাবে জায়গা আরেকজন আসলে সে তো আর রায় দিতে পারবে না। মানে পুরো শুনানি হবে, পুরো ট্রাইব্যুনালের অন্য 2 সদস্যকে ধরুন আমরা এই অ্যাপিলেট ডিভিশনে যাই, 5 জন জাজ শুনছে, জি কালকে গেলাম একজন জাজ অ্যাবসেন্ট ফর সাম রিজন, আমাদের শুনানি হয় না, একজন হয়েছে কেস, আবার সে আসলে তখন হবে। এখানে একজন জাজ চলে গেল, 3 জন জাজে শুনেছে, একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো, যেভাবে রিজাইন করুক, যে কারণে রিজাইন করুক, সে নেই, তার জায়গায় আর 2 জন শুনেছে, তারা রায় দিয়ে দেবে। আরেকজন তার জায়গায় এসে রফিকুল্লাহ নিজামুল্লাহর জায়গায় এসে বসলো, সে রায় দিয়ে দেবে, সম্ভব? তাই তো বলছে আমাদের ল মিনিস্টার বলছে তাই হবে, আর নতুন শোনার দরকার নেই, উনি এসে রায় দিয়ে দেবেন। অ্যাবসেন্ট কথা, এগুলো তো এইটা পুরোটা আবার শুনতে হবে। হ্যাঁ পুরো শুনতে হবে।